সালের ট্রেন টু বুসান মনে আছে তো? একটা সাউথ কোরিয়ান সিনেমা, কিন্তু এটা জম্বি সিনেমার পুরো ধারণাটাই যেন পাল্টে দিয়েছিল। মানে এটা শুধু দৌড়াদৌড়ি আর চিৎকার চেঁচামেচির গল্প না, এর ভেতরে লুকিয়ে আছে মানবতা, স্বার্থপরতা আর আত্মত্যাগের এক রুদ্ধশ্বাস লড়াই। তো চলুন আজ আমরা এই সিনেমার গভীরে ডুব দিই। তো প্রশ্নটা হলো, কিভাবে একটা সাধারণ ট্রেন জার্নি মানবতার এমন এক কঠিন পরীক্ষার মঞ্চ হয়ে ওঠে। আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই খুঁজে বের করার চেষ্টা করব, মানে অ্যাকশনের আড়ালে লুকিয়ে থাকা আসল গল্পটা কি। দেখব কিভাবে চরম বিপদের মুখে মানুষ তার আসল রূপটা দেখায়। আচ্ছা, সিনেমার গল্পটা কিন্তু শুরু হয় খুব সহজভাবে, কিন্তু সেই সহজ শুরুটাই যে কি ভয়ঙ্কর একটা দিকে মোড় নেয় ভাবা যায় না। একটা হাই স্পিড ট্রেন, আর দেখতে দেখতেই সেটা হয়ে ওঠে একটা চলন্ত নরক। আর এই ভয়াবহতার কেন্দ্রবিন্দুতে আছে কে? সোকো, একজন ভীষণ ব্যস্ত ওয়ার্কোহলিক বাবা, আর তার ছোট্ট মেয়ে সুয়ান। বাবা মেয়ের সম্পর্কটা আগে থেকে একটু নড়বড়ে ছিল, আর মায়ের কাছে যাওয়ার এই ট্রেন জার্নিটা সেটাই যেন তাদের সম্পর্কের জন্য এক চরম পরীক্ষা হয়ে দাঁড়ায়। দেখুন, সিওল থেকে বুসান পর্যন্ত পুরো যাত্রাটাই যেন একটা দুঃস্বপ্নের মতো। শুরুটা হয় কিভাবে? একদম নীরবে একজন সংক্রামিত মহিলা ট্রেনে উঠে পড়ে, আর কেউ টেরও পায় না। ব্যাস, সেখান থেকেই শুরু। এরপর ডেজন স্টেশনে গিয়ে দেখা যায় যেটাকে নিরাপদ ভাবা হচ্ছিল সেটাও জম্বিদের দখলে। যাত্রীরা সব ছন্নছাড়া হয়ে যায়, মানে প্রতিটা স্টেশন যেন বাঁচার আশা একটু একটু করে কেড়ে নিচ্ছিল। এটা আর কোনো সাধারণ ভ্রমণ ছিল না, ছিল আক্ষরিক অর্থেই জীবন মৃত্যুর এক রুদ্ধশ্বাস দৌড়। তবে জানেন, এই সিনেমার আসল মজাটা কিন্তু জম্বিদের নিয়ে না। আসল ব্যাপারটা হলো, এই ভয়ঙ্কর পরিস্থিতিতে ট্রেনের ভেতরের মানুষগুলোর আসল চেহারাটা বেরিয়ে আসে। চলুন একটু কাছ থেকে দেখি এই কঠিন পরীক্ষায় কে কেমন আচরণ করে। শোকের কথা ভাবুন, পার যে পরিবর্তন সেটাই কিন্তু এই সিনেমার প্রাণ। শুরুতে সে কেমন ছিল? একজন স্বার্থপর লোক যে মেয়ের স্কুলের অনুষ্ঠানের কথাও ভুলে যায়, মেয়েকে শেখায় বিপদে শুধু নিজের কথা ভাববি। আর সেই মানুষটাই শেষে গিয়ে অন্যদের জন্য লড়ে, মেয়ের জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়। তার এই বদলে যাওয়াটা আসলেই দেখিয়ে দেয় যে সবচেয়ে খারাপ সময়েও মানুষের ভেতর থেকে ভালোটা বেরিয়ে আসতে পারে। এবার আসা যাক অন্য দুটো চরিত্রের কথায়। একদিকে সাংহুয়া, পেশায় একজন সাধারণ শ্রমিক, কিন্তু বিপদে সেই হয়ে ওঠে সবার রক্ষাকর্তা, আসল হিরো। আর ঠিক তার উল্টো দিকে আছে ইয়নসুক, একজন বড় কর্মকর্তা যে শুধু নিজেকে বাঁচানোর জন্য স্কুলের বাচ্চাদের পর্যন্ত মৃত্যুর মুখে ঠেলে দিতে দ্বিধা করে না। এই দুজনের মধ্যে পার্থক্যটা কিন্তু শুধু ভালো আর মন্দের না, এটা যেন পুরো সমাজের একটা আয়না। আর সিনেমাটা আমাদের সামনে একটা কঠিন প্রশ্ন ছুড়ে দেয়, তাই না? বিপদের সময় আসলে কে নায়ক হয় আর কে ভিলেন? আচ্ছা, একটা কথা ভাবা যাক, কিভাবে নির্মাতারা ট্রেনের মতো একটা ছোট্ট জায়গায় এতটা ভয় আর উত্তেজনা তৈরি করলেন। এর পেছনের অন্যতম কারণ হল সিনেমার জম্বিরা। মানে তাদের নড়াচড়া, তাদের ভঙ্গি অন্য কোনো জম্বি সিনেমার মতো ছিলই না। এটাই কিন্তু ট্রেন টু বুসানকে আলাদা করে দিয়েছে। জম্বিরা এখানে শুধু মেকআপ করা অভিনেতা নয়, তাদের ওই যে অদ্ভুত কাপা কাপা ভাঙা ভাঙা চলন আর বিদ্যুতের মতো গতি, এই সব কিছু কিন্তু খুব যত্ন করে ডিজাইন করা হয়েছিল। উদ্দেশ্য একটাই, স্ক্রিনে এমন একটা ভয় তৈরি করা যা দর্শক আগে কখনো দেখেনি। আর মজার ব্যাপার হলো, এই অদ্ভুত নড়াচড়ার আইডিয়াগুলো এসেছে খুব ইন্টারেস্টিং সব জায়গা থেকে। যেমন ধরুন ভিডিও গেম বা অ্যানিমেটেড সিনেমার ভয়ঙ্কর সব পুতুল, এমনকি সাইলেন্ট হিলের মতো গেমের নার্সদের ঝাঁকুনি দেওয়া মুভমেন্ট থেকেও। সবকিছু মিলিয়েই তাদের ওই অস্বস্তিকর শারীরিক ভাষাটা তৈরি হয়েছে। আর ইনোভেশন কিন্তু শুধু জম্বিদের ক্ষেত্রেই ছিল না। ভাবুন তো, চলন্ত ট্রেনের ভেতর শুটিং হচ্ছে, কিন্তু ফোকাসটা রাখতে হবে চরিত্রদের উপর। এটা কিভাবে সম্ভব হলো? নির্মাতারা এলইডি স্ক্রিন ব্যবহার করে ট্রেনের বাইরের দ্রুত চলমান দৃশ্যগুলো তৈরি করেছেন। দারুণ একটা কৌশল, তাই না? এর ফলে আমরা বাইরের দুনিয়ার দিকে না তাকিয়ে ভেতরের মানুষগুলোর লড়াইয়ে মনোযোগ দিতে পেরেছি। তো সব মিলিয়ে ট্রেন টু বুসান শুধু একটা হিট সিনেমা হয়ে থেমে থাকেনি, এটা একটা গ্লোবাল ফেনোমেনন হয়ে উঠেছিল। এটা শুধু জম্বি জনরাকেই নতুন করে চেনায়নি, বরং সারা বিশ্বের কাছে কোরিয়ান সিনেমার জন্য একটা নতুন দরজা খুলে দিয়েছিল। এর বাণিজ্যিক সাফল্য তো ছিল এক কথায় অবিশ্বাস্য। ভাবুন, বাজেট ছিল মাত্র $8.5 মিলিয়ন, আর আয় করেছে কত? বিশ্বজুড়ে প্রায় $98 মিলিয়ন। কোরিয়ান সিনেমার ইতিহাসে এটা ছিল একটা বিশাল ব্যাপার। এই যে বিনিয়োগের তুলনায় এত বিশাল অঙ্কের আয়, এটা কিন্তু শুধু টাকা পয়সার হিসেবে দেখলে হবে না। এই সাফল্যের কারণেই বিশ্বজুড়ে কোরিয়ান সিনেমার প্রতি মানুষের আগ্রহ বহুগুণ বেড়ে যায়। বলা যেতে পারে আজকের দিনের কোরিয়ান ওয়েবের অন্যতম পথপ্রদর্শক ছিল এই সিনেমা। আর শুধু সাধারণ দর্শক বা বক্স অফিস না, বড় বড় ফিল্ম মেকাররাও কিন্তু এর প্রশংসা করেছেন।
যেমন পরিচালক এডগার রাইট বলেছেন, বহুদিন পর দেখা সেরা জম্বি সিনেমা। যখন এমন মাপের একজন পরিচালকে কথা বলেন, তখন বোঝাই যায় সিনেমাটা কতটা স্পেশাল। এটা প্রমাণ করে দিয়েছিল যে একটা ভালো গল্পের কোনো ভাষা বা সীমানা হয় না। সবশেষে সিনেমাটা আমাদের সবার জন্য একটা খুব জরুরি প্রশ্ন রেখে যায়। যদি কখনো এমন চরম সংকট আসে, তখন আমাদের ভেতরের কোন মানুষটা বেরিয়ে আসবে? আমরা কি সাং হওয়ার মতো অন্যদের রক্ষা করব, নাকি ইয়নসুকের মতো শুধু নিজের কথাই থাকব? এই গভীর প্রশ্নটাই কিন্তু ট্রেন টু বুসানকে শুধু একটা জম্বি সিনেমা না বানিয়ে আমাদের ভাবনার জগতে নাড়া দিয়ে যায়।